হ্যালো স্টুডেন্ট, আজকে যে ক্লাসটা এটা তো সেকেন্ড সেমিস্টার পাস স্টুডেন্টের জন্য। লাস্ট ডেতে এনজাইমের উপর তোমাদেরকে কিছু টাস্ক দিয়েছিলাম, আশা করি তোমরা সবাই করেছো। তবুও আজকে কিছুটা আমি করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। মনে রাখবে এনজাইম বা উৎসেচকের যে টপিকটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক। অলমোস্ট এভরি ইয়ার এখান থেকে প্রশ্ন হয়। খুব ভালো করে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, ভালো আনসার করো, ভালো রেজাল্ট করো। এখন তাই শুরু করছি। গতদিন এনজাইম, অ্যালোস্টেরিক এনজাইম, আইসো এনজাইম, কোফ্যাক্টর, কোএনজাইম, এই সবগুলো নিয়ে আলোচনা হয়েছিল। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, এটা কি? যে এনজাইমের কার্যপদ্ধতি, এনজাইমটা কাজ করবে কি করে, দ্য মেকানিজম অফ এনজাইম অ্যাকশন। তোমরা তৈরি আছে তো? আমি বলছি এখন মেকানিজমটা। বিজ্ঞানী মাইকেলিস এবং মেন্টেন সর্বপ্রথম এনজাইমের কার্যপদ্ধতি নিয়ে যে বক্তব্য উপস্থাপিত করেন তা এনজাইম যৌগ দ্যাট মিন্স এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স নামে পরিচিত। এনজাইম যে সমস্ত পদার্থের উপর ক্রিয়া করে তাদের যৌগ বা সাবস্ট্রেট বলে। এই মতবাদ বর্তমানকালে সর্বজন স্বীকৃত। এই প্রকল্প অনুযায়ী এনজাইম বিক্রিয়া দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে এনজাইম যৌগকের সাথে যুক্ত হয়ে এনজাইম যৌগ গঠন করে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। দ্বিতীয় পর্যায়ে এই অন্তর্বর্তী যৌগ বিশ্লিষ্ট হয়ে বিক্রিয়ালব্ধ পদার্থ নির্গত হয় এবং এনজাইম মুক্ত হয়। তার স্টেপ দুটো কি হবে? E প্লাস S, ই মানে এনজাইম, এস মানে সাবস্ট্রেট, উভমুখী বিক্রিয়া ES, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, যেটা আর কি।
নেক্সট স্টেপে কি হচ্ছে, ইএস একমুখী বিক্রিয়া, ই প্লাস পি প্রোডাক্ট তৈরি হচ্ছে, এনজাইম মুক্ত হচ্ছে। এই হলো দুটা ধাপ। এই এনজাইম যৌগ সাধারণত স্বল্পস্থায়ী হয়ে থাকে, কিন্তু কোনো কোনো সময়ে ইহা আপেক্ষিকভাবে স্থিতিশীল হতে পারে। আধুনিক ধারণা অনুযায়ী এনজাইমের প্রতিটি ক্রিয়াকেন্দ্রে তিনটি বিন্দু থাকে। এই তিনটি বিন্দুতে যৌগক এনজাইমের সঙ্গে মিলিত হয়ে এনজাইম যৌগ গঠন করে। এদেরকে ত্রিবিন্দু সংযোজক বলা হয়। কিছু সংখ্যক অ্যামাইনো অ্যাসিড সম্মিলিতভাবে এই বিন্দুগুলি গঠন করে। তিনটি বিন্দুর মধ্যে দুইটি অনুগঠনকারী বিন্দু এবং একটি বাধক বিন্দু হিসাবে পরিচিত। এনজাইমের কার্যপদ্ধতি সম্পর্কে দুটি বিশেষ মতবাদ প্রচলিত আছে। যথা তালাচাবি মতবাদ, লক এন্ড কি থিওরি এবং ইনডিউসড ফিট মতবাদ, ইনডিউসড ফিট থিওরি। এবার চলে যাই তালাচাবি মতবাদ কি উল্লেখ আছে। লক এন্ড কি থিওরি বিজ্ঞানী ফিশার FISHER 1894 খ্রিস্টাব্দে
এই মতবাদ প্রবর্তন করেন। এই মতবাদ অনুসারে এনজাইমের ক্রিয়াকেন্দ্র যৌগকের আকৃতির পরিপূরক। ফলে এনজাইম ও যৌগক পরস্পরকে শনাক্ত করতে পারে। অর্থাৎ উৎসেচকের নির্দিষ্ট আকৃতি বিপরীত আকৃতি বিশিষ্ট সাবস্ট্রেটের সাথে সহজে সংলগ্ন হতে সাহায্য করে। সাবস্ট্রেটের সাথে সহজে সংলগ্ন হতে সাহায্য করে। এক্ষেত্রে সাবস্ট্রেটকে চাবি রূপে গণনা করা হয়। যার আকৃতি উৎসেচক বা তালার সক্রিয় স্থানের পরিপূরক। উৎসেচকের যে স্থানে সাবস্ট্রেট আবদ্ধ হয় তাকে সক্রিয় স্থান, অ্যাক্টিভ সাইট, সক্রিয় স্থান বলে। এবং এই স্থানের আকৃতি সুনির্দিষ্ট। প্রোডাক্ট গঠিত হওয়া মাত্রই তা উৎসেচক থেকে মুক্ত হয় এবং উৎসেচকের সক্রিয় স্থানে পুনরায় নতুন সাবস্ট্রেট অণু সংযুক্ত হয়। তোমরা ছবিটার দিকে যখন তাকাবে তখন দেখবে যে উৎসেচককে তালা হিসাবে উৎসেচকের ওই সেই স্থানগুলো, অ্যাক্টিভ সাইটগুলো, আর সাবস্ট্রেটকে চাবি রূপে দেখানো হয়। এবং ঠিক যেরকম খাঁজগুলো থাকে ঠিক ওই রকম খাঁজে ঠিক ওই শেপেরই
সাবস্ট্রেটটা এসে যুক্ত হয়। তারপর এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়। তারপরে দেখবে যে এখান থেকে আবার প্রোডাক্ট তৈরি হচ্ছে, কিন্তু এনজাইমটা ঠিকই থাকে এবং আলাদা হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু শেপটা, এনজাইমের শেপটা কিন্তু দেখবে ঠিকই থাকছে। ছবিটা ভালো করে আঁকবে, এটা মোস্ট এসেন্সিয়াল, মাস্ট, লাগবেই ছবিটা ভালো করে এঁকে শিখবে ছবিটা। তারপর এখন আলোচনায় যাই, ইনডিউসড ফিট মতবাদ, ইনডিউসড ফিট থিওরি। এটাকে লক এন্ড কি মতবাদের একটি পরিবর্তিত রূপ বলা যায়। লক এন্ড কি মতবাদের একটি পরিবর্তিত রূপ বলা যায়। বিজ্ঞানী কোশল্যান্ড 1949 খ্রিস্টাব্দে এই মতবাদ প্রবর্তন করেন। এই মতবাদ অনুসারে উৎসেচকের সক্রিয় স্থান অনেক বেশি নমনীয় এবং সাবস্ট্রেটের সঙ্গে আবদ্ধ হবার পর উহার মানে সাবস্ট্রেটের আকৃতি অনুসারে এনজাইমের সক্রিয় স্থানের আকৃতিগত পরিবর্তন ঘটে। ফলে একমাত্র বাধক স্থানের বিক্রিয়ার পরেই এনজাইম প্রোটিন ও যৌগকের আকৃতি পরস্পর পরিপূরক হয়। সাবস্ট্রেটের প্রভাবে উৎসেচকের সক্রিয় স্থানেরও সামান্য আকৃতিগত পরিবর্তন হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে উৎসেচকের সক্রিয় স্থানের প্রভাবে সাবস্ট্রেট অণুরও সামান্য আকৃতিগত পরিবর্তন সম্পন্ন হয়। সামান্য আকৃতিগত পরিবর্তন সম্পন্ন হয়।
এটার ছবিটার দিকে তাকাবে, দেখবে এটাও সেই লক এন্ড কি থিওরির ছবিটার মতোই প্রায় সেম, কিন্তু ভালো করে খেয়াল রাখবে একটু জায়গাতে ডিফারেন্স থাকে, যেটা কিন্তু তড়িঘড়ি করে শিখলে হবে না। ভালো করে বুঝতে হবে যে ওইখানটায় কি হয়, সক্রিয় স্থানের কিছু পরিবর্তন হয়ে যায়, আবার সাবস্ট্রেটেরও কিছু পরিবর্তন হয়ে যায়। খেয়াল রাখবে কথাটা। এবার আমরা চলে যাই প্রশ্নগুলো যেন ছিল কি, এই এফেক্ট অফ টেম্পারেচার, এফেক্ট অফ পিচ অন এনজাইম, এগুলো ছিল তো। আচ্ছা, প্রথমে আমরা পিএইচ এর উৎসেচকের ক্রিয়ার উপর পিএইচ এর প্রভাবটা দেখি। লিখো, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিটি উৎসেচক একটি নির্দিষ্ট পিএইচ সীমারেখার মধ্যে সর্বাপেক্ষা সুষ্ঠুভাবে ক্রিয়া সম্পাদন করে। এই পিএইচ সীমারেখা প্রায় সব ক্ষেত্রেই অত্যন্ত সীমিত। যে নির্দিষ্ট পিএইচে উৎসেচকের সর্বাপেক্ষা অধিক ক্রিয়া সম্পন্ন হয় তাকে অপটিমাম পিএইচ বলে। পিএইচ এর মান অপটিমাম মানের থেকে কম বা বেশি হলে উৎসেচকের কার্যকারিতা হ্রাস পায়। পিএইচ এর পরিবর্তনের ফলে পরিবেশের চার্জের পরিবর্তন ঘটে, এবং উৎসেচকের নির্দিষ্ট আকৃতির পরিবর্তন হয়, ও সক্রিয় স্থানের আকারের তারতম্য ঘটে। পিএইচ অত্যধিক পরিবর্তিত হলে উৎসেচক প্রোটিনের ডিন্যাচারেশন সম্পন্ন হয়। উৎসেচক প্রোটিন কেন বলা হয়? আসলে উৎসেচক মানেই তো প্রোটিন, ওর জন্য উৎসেচক প্রোটিন কথাটা বলা হয় আর কি। তোমরা গ্রাফটা দেখবে, একদম খুব সুন্দর গ্রাফ হয়, একদম সহজ।
গ্রাফটা দেখলে কি হবে, দেখবে আস্তে আস্তে পিএইচ বাড়ছে, বিক্রিয়ার হার বাড়ছে, কিন্তু একটা পিএইচ লেভেলে এসে এটা দেখবে সর্বাধিক, তারপর পিএইচ যতই বাড়াচ্ছে তখন কিন্তু আর বিক্রিয়ার হার বাড়ছে না, আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখি আমরা তাপমাত্রার প্রভাব, এফেক্ট অফ টেম্পারেচার অন এনজাইম অ্যাকশন। উৎসেচক অনুগঠিত বিক্রিয়ার উপর তাপমাত্রার বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। সাধারণত তাপমাত্রার বৃদ্ধি ঘটলে বিক্রিয়ার হার বৃদ্ধি পেতে থাকে। কিন্তু 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রায়, 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রায় উৎসেচকের বিক্রিয়ার হার হ্রাস পায়। এক্ষেত্রে দুরকম ঘটনা ঘটে। একদিকে যেমন বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, অন্যদিকে উচ্চ তাপমাত্রায় প্রোটিনের ডিন্যাচারেশন ঘটে। সুতরাং অধিক তাপমাত্রায় বিক্রিয়ার হার বৃদ্ধির সহায়ক হয়েও কোনো কাজে আসে না, কারণ উচ্চ তাপমাত্রায় উৎসেচক প্রোটিন স্বাভাবিক প্রকৃতি হারিয়ে ফেলে। যে তাপমাত্রায় উৎসেচকের সর্বোচ্চ সক্রিয়তা লক্ষ্য করা যায়, তাকে সর্বাপেক্ষা অনুকূল বা অপটিমাম তাপমাত্রা বলে, অপটিমাম টেম্পারেচার বলে। এক্ষেত্রেও কিন্তু একটা গ্রাফ লাগবে। গ্রাফটা দেখবে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, উৎসেচকের বিক্রিয়ার হার বৃদ্ধি পাচ্ছে গ্রাফে, কিন্তু যেই না 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড ক্রস করছে, দেখবে আস্তে আস্তে বিক্রিয়ার হার কমছে। তো ওই যে সর্বোচ্চ যে বিক্রিয়ার হার, এটাকেই আমরা বলি যে অপটিমাম টেম্পারেচার। আচ্ছা, এর আগে যেটা ছিল যেমন এই উৎসেচকের উপর পিএইচ এর প্রভাব, এখানটায় যেমন এটাও ছিল কি, একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিটা উৎসেচকের নির্দিষ্ট পিএইচ এ সর্বাধিক কাজ করে। এখানটায় 1-2টা পয়েন্ট জুড়িয়ে দিতে পারো তোমরা, যেমন পেপসিনের অপটিমাম পিএইচ 2, সুক্রেজ এটার অপটিমাম পিএইচ 4.50। ঠিক আছে, এবার যদি আমরা দেখি উৎসেচকের ঘনত্ব, বলেছে উৎসেচকের পরিমাণের সহিত বিক্রিয়ার গতিবেগ সমানুপাতিক।
অন্য সমস্ত শর্তগুলির কোনো পরিবর্তন না ঘটলে, শর্তগুলি মানে সাবস্ট্রেটের উচ্চ ঘনত্ব বজায় থাকলে এবং পিএইচ, তাপমাত্রা ইত্যাদি শর্তগুলির কোনো পরিবর্তন না ঘটলে বিক্রিয়ার হার উৎসেচকের ঘনত্বের সমানুপাতিক হবে। ঠিক আছে, এই একটু কথা, এগুলো একটু মনে রাখবে আর কি। ঠিক আছে, তো এনজাইমের মোটামুটি সবই দিয়ে দিলাম, বাকি যদি কিছু থাকে নিজেরা করে নেবে, অসুবিধা হলে বলবে। ওকে, বাই।